ধানের 15 থেকে 30 দিন, এই 15 থেকে 30 দিন হচ্ছে সব থেকে ভাইটাল পর্যায়। কারণ আমরা কাদাতে বিশাল ডোজ দিয়েছি, তারপরে সেই সারগুলো খেয়ে ধানগুলো দেখবেন বর্ষাকালে খুব তাড়াতাড়ি শিকড় মাটিতে কিন্তু অ্যাডজাস্ট হয়, তারপরে বাড়তে শুরু করে। এবং 15 দিনের ভিতরে কিন্তু 15 দিনের মাথায় আপনি দেখতে পাবেন পাশকাঠিগুলো ছাড়তে স্টার্ট করেছে। আর 30 দিনের ভিতরে আপনার সেই পাশকাঠিগুলোর খাবার জমিতে দিয়ে কিন্তু কমপ্লিট করতে হবে। ভাইটাল এই কারণেই বলছি, এই 15 থেকে 30 দিনের ভিতরে এনপিকে সঙ্গে সঙ্গে এই যে এখানে দেখতে পাচ্ছেন কতগুলি খাবার নিয়ে এসেছি। এবার সেই খাবারগুলো কি কি আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এবং কোন পর্যায়ে দেবেন। দেখুন, এখানে ইউরিয়া অনেকে ব্যবহার করেন, ইউরিয়ার সঙ্গে মেশালে কি দেবেন। আর যারা দানা সার ব্যবহার করছেন 15-15-15 অথবা 10-26-26, সেই ক্ষেত্রে আপনারা কখন এই খাদ্যগুলো জমিতে দেবেন। ঠিক এই পর্যায়ে আপনি যদি গাছে খাবারগুলো না দেন, তাহলে এর অভাবজনিত লক্ষণগুলো একদম শেষ পর্যন্ত কিন্তু গাছে থেকে যাবে, আর ফলনে সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাঘাত ঘটবে। আর এখনই যদি আপনি দিয়ে দেন এই 50 থেকে 30-এর ভিতরে, তাহলে একদম ধান পাকা পর্যন্ত এগুলোর কাজ কিন্তু ধীরে ধীরে করতে থাকবে। তাহলে আপনি কি করবেন, নিশ্চয়ই এই খাবারগুলো এই সময়ের ভিতরে আপনি দিয়ে দেবেন, যাতে করে 15 থেকে 20 দিনের মধ্যে যে পাশকাঠিগুলো বেরিয়েছে সেগুলো খুব সুন্দর সুস্থ সবল হয়ে ওঠে এবং যখন শীষগুলো বার হয় পাশকাঠি থেকে ম্যাক্সিমাম ফলন আপনি পেতে পারেন। এটা মাথায় রেখেই আমাদের কিন্তু আগাতে হবে। দেখুন, এই যে এখানে ধানটা দেখছেন, একদম কাছ থেকে আপনাদেরকে দেখাবো, জমিতে নেমে আপনাদেরকে দেখাবো। তার আগে বলি, এই ধানটা দেখুন কদিন আগের ঘটনা। যে হাতে একদম কাদা করে এখানে আপনাদেরকে দেখিয়েছিলাম জমিতে কি কি দেওয়া হচ্ছে, সেটা আজ থেকে ঠিক 30 মে, ডেটটা ছিল 30 মে, অর্থাৎ আপনার 1 মাস আগের ঘটনা। 1 মাসের ভিতরে দেখুন ধানগুলো কত সুন্দর হয়েছে। দেখুন ধানের গোছাগুলো দেখুন, কোয়ালিটি দেখুন ধান। যাই হোক, এই হচ্ছে সেই ধান। আপনারা দেখুন, একটু ঘোরাই, 50-27। আপনারা দেখছেন চাষি ভাই গ্রিন ওয়েবে ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন। এখন এই ধানের জমি রোপণের পর আর আপনাদের সঙ্গে ভিডিও দেওয়া সম্ভব হয়নি, কারণ আপনারা দেখেছেন পরপর যে ভিডিওগুলো দিচ্ছিলাম সেটা ছিল ফুলকপির বীজ নির্বাচন থেকে শুরু করে একদম তারপরে ধরুন 14,000 মতো বীজ আঙুলে ধরে ধরে বসানো, একটা কঠিন ব্যাপার। একদিনে সেটা কমপ্লিট করেছিলাম, আপনাদের সে ভিডিও তুলে ধরেছি। আর তারপরে টোটালি ফুলকপির ভিডিওগুলোই আপনাদের সঙ্গে পরপর তুলছিলাম। তো যাই হোক, এই 30 দিনের মাথায় এসে আপনাদের আশা করি এখনো ধান 30 দিন হয়নি বয়স, আমি এটা অনেক অ্যাডভান্স করেছিলাম, সেই কারণেই আপনাদের তুলে ধরতে পারছি। এই 30 দিন পর্যন্ত কি কি পরিচর্যা করলাম আজকে আপনাদের সঙ্গে সেটা আলোচনা করছি। তো আপনারা দেখছেন গ্রিন ওয়েবে ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল, আপনাদের সঙ্গে রয়েছে আমি সুশোভন। যে সমস্ত চাষি আপনারা প্রথম চ্যানেলে আসলেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। এই বর্ষাকালীন ধান থেকে শুরু করে যে সবজিগুলো আমি চাষ করছি প্রত্যেকটার আপডেট ধাপে ধাপে সময় মতো আপনাদের কাছে তুলে ধরি। দেখুন, এখানে অল্প একটু ঘুরে দেখাই। এর আগেও এই যে পটলের যে জমিটা, এখান থেকেই তো আপনাদের পটলের ভিডিওটা করতাম। প্রচুর পরিমাণে কিন্তু ডগ ছেড়েছে, আস্তে আস্তে আগায় আপনারা বুঝতে পারবেন। এই দেখুন ডগ দেখুন, আর প্রচুর পরিমাণে এখন কিন্তু ফুল ফুটছে। পটলের দামও কিন্তু উঠতে শুরু করেছে, 9 টাকা 10 টাকা এরকম চলছে। আশা করা যায় বর্ষা পড়লে আরও দামটা বাড়বে। তো এই সময় আপনারা ডগটা ছোটাবেন, প্রচুর পরিমাণে ডগটা ছোটাবেন। এর কিছুদিনের ভিতরে পটলের দাম আপনারা কিন্তু দেখতে পাবেন। এই দেখুন কোয়ালিটি দেখুন গাছগুলো কিভাবে কিভাবে এত তাড়াতাড়ি এত মাচাটা ভরা গেল, সেটা কয়েকদিনের ভিতরেই, 2-1 দিনের ভিতরে আপনাদের এই পরিচর্যা নিয়ে আবার একটা নতুন ভিডিও করব। তো এখনো পর্যন্ত এই ধানে কিন্তু কোনো প্রকারের স্প্রে করা হয়নি। এবার সার কি ব্যবহার করেছি সেটা আপনাদেরকে জানাবো, আর এই মুহূর্তে 30 দিনের মাথায় জমিতে কি দিচ্ছি সেটা আপনাদেরকে জানাচ্ছি। আর এই যে ধানটা আপনারা দেখছেন, তখন আপনাদের বলেছিলাম এটা কিন্তু সেই বীজ ধান। এখানে 5 কাঠা জমি আছে আমার, শুধুমাত্র বড় মরশুমে যে বীজটা হবে সেটা নিজে হাতে তৈরি করে নিচ্ছি। একদম রিসার্চ ভ্যারাইটির যে বীজগুলো আপনারা দোকান থেকে কেনা হয় ঠিক সেই রকম। এবার এই যে ধানটা এখানে করবে, একটা দানাও যেন রোগের কোনো প্রকারের টাচ না পায় সেটা মাথায় রেখেই এখানে কিন্তু বীজগুলো তৈরি করা হচ্ছে। তো এই ধানটা হচ্ছে 50-27। আগেও আপনাদেরকে বলেছিলাম এই 50-27 ধান এই বছরে দারুণ ফলন দিয়েছে। সর্বনিম্ন যারা তারা 23 থেকে 24 মণ পেয়েছেন, আর সর্বাধিক 27 থেকে 28 মণ। তো এই চিকন ধান যখন 28 মণ পাবেন বা 25 মণ পাবেন, বস্তা আইটি 47-86 থেকে 200 টাকা, আপনি কিন্তু 300 টাকা পর্যন্ত বেশি পাবেনই। আবার খেতে সুস্বাদু একটা ধান। এর ধানের বীজটার দাম একটু বেশি হয়, 120-130 টাকা কিলো পর্যন্ত পড়ে, সে কারণেই এটা করা হচ্ছে। এবার অল্প একটু বলে দিই কাদাতে কি দেওয়া ছিল। এটা টোটালি দানা সারের উপরে করা হচ্ছে, ইউরিয়া এই ধানে ব্যবহার করবই না। পাশে যে ওই জমি আছে ওই পাশে কদিন বাদেই কালকে ওখানে কাদা করব, কাল অথবা পরশু কাদা করব, আশা করি কালকে কাদা করব। এবার কালকে কাদা করার পর ওখানে
আপনাদেরকে যে নাজবেদু কোম্পানির যে ধানটা বলেছিলাম 97-76, ওইখানে ওই মিনিকিটটা ওখানে করব। তো সেক্ষেত্রে ইউরিয়ার ব্যবহার করব। আর এই ক্ষেত্রে প্রথমে জমিতে ব্যবহার করা হয়েছিল দানা সার, সেটা হচ্ছে 10-26-26, এনপিকে 10-26-26। এখানে 5 কাঠা জমি 5 কিলো ব্যবহার করেছিলাম। তাহলে কি হলো, 33 শতকের বিঘায় আপনি 1 কিলো করে ব্যবহার করবেন যারা বীজ তৈরি করবেন। এটা আপনি বীজের জন্য যে সার ব্যবস্থা বলছি সেটা ব্যবহার করতে পারেন, আবার আপনি নর্মালি কিন্তু এটা ব্যবহার করতে পারেন এমনি আমনে যে চাষটা করছেন। তো সেখানে মাটিতে প্রথমে ব্যবহার করা হয়েছিল 10-26-26 5 কেজি। তাহলে 33 শতকের বিঘায় অর্থাৎ 20 কাঠাতে 1 কিলো করে আমরা 10-26 ব্যবহার করেছিলাম কাদায়, আর কিচ্ছু দিইনি। কাদা করার পর এবার রোপণ করা হয়েছিল। ওই 10-26 পেয়ে ধানগুলো খুব তাড়াতাড়ি দেখুন, যখন 15 থেকে 20 দিন হলো, তখন এই গাছগুলোতে আবার দ্বিতীয়বার আমরা চাপান দিয়েছিলাম। সেটা আপনি প্রথম চাপান বলতে পারেন। তো 20 দিনের মাথায় এখানে সার দেওয়া হয়েছিল। তাহলে প্রথম কাদাতে 10-26-26, 20 দিনের মাথায় যেটা ব্যবহার করেছে সেটাও কিন্তু দানা সার, সেটা 15-15-15, এনপিকে 15-15-15, অর্থাৎ নাইট্রোজেন 15%, আপনার ফসফরাস 15%, পটাশ 15%। প্রত্যেকটা সারের ভিতরে পটাশ প্রথম থেকে টাচ দিয়ে যাওয়া হচ্ছে, কারণ এই গাছগুলোকে পড়তে দেওয়া যাবে না। ঝড় হলেও যেন খাড়া হয়ে দাঁড়িয়ে থাকে, সেই জন্য পটাশের ব্যবহার বেশি পরিমাণে করা হচ্ছে। তো পটাশ যদি বেশি পরিমাণে ব্যবহার করা হয় তাহলে গাছের স্ট্রেংথ থাকবে, আবার পাতাতেও দেখবেন রোগ লাগবে না। ধান যখন শীষটা ঘুরে যাবে, ধানের দানাতেও কিন্তু দেখবেন রোগ খুব কম আসবে। এরপরে তো আমরা স্প্রে করব, বললাম রোগ ছুতে দেব না। 15-15 সুফলা দিয়েছিলাম, তার সঙ্গে 4 কিলো মানে পটাশ ব্যবহার করেছিলাম, 4 কিলো পটাশ। এই টোটালটা হচ্ছে এই ধানের হচ্ছে সার ব্যবস্থাপনা। কাদাতে 5 কেজি, আর ঠিক মানে 20 দিনের মাথায় আর 5 কেজি সুফলা, সঙ্গে 4 কেজি পটাশ, ব্যাস এইটুকুই। এই হচ্ছে এনপিকে সার। এবার এর ভিতরে তো কোনো প্রকারের আমরা অনুখাদ্য দিইনি। এর অনুখাদ্য যদি না দিই তাহলে কিন্তু কিছুদিন বাদেই তার অভাবজনিত লক্ষণ, যখন শীষটা বার হবে তখন অভাবজনিত লক্ষণগুলো দেখা দেবে। তাহলে সেগুলো ধানের ক্ষেত্রে কি কি, যেগুলো দিতেই হয় এবং কি পরিমাণে দেবেন। এবার আজকে বয়স 30 দিন, 30 দিনের মাথায় দিচ্ছি কেন, এটাও একটা প্রশ্ন। দেখুন, যেহেতু দানা সার ব্যবহার করা হয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে ফসফেট ছিল, মানে ফসফরাস ছিল। 15-15 যখন ব্যবহার করছি 15% ফসফরাস ছিল। এই ফসফরাসের ভিতরে আপনি কখনো জিঙ্ক মেশাতে পারেন না, জিঙ্ক সালফেট জাতীয় সারগুলো আপনি মেশাতে পারবেন না, সেই জন্য এড়িয়ে গেছিলাম। এবার ঠিক এই মুহূর্তে আমরা জমিতে দিয়ে দিচ্ছি 28 থেকে 30 দিনের মাথায়, 10 দিন বাদে বাদবাকি অনুখাদ্যগুলো এই মুহূর্তে দিয়ে দেবো। তাহলে শীষ বার হওয়া পর্যন্ত, একদম শেষ পর্যন্ত এই অনুখাদ্যগুলোর কাজ ধীরে ধীরে করতে থাকবে। পাশকাঠিগুলোও মোটা হবে, শীষগুলোও লম্বা টানবে। তো প্রথম যেটা বলবো সেটা হচ্ছে জিঙ্ক সালফেট। এই জিঙ্ক সালফেট আপনি যে কোনো কোম্পানি, একটা ভালো কোম্পানি দেখে নেবেন। আমি হাতের মাথায় পেলাম না ভালো কোম্পানি, তো এটা এই যে স্বরূপের টপ গ্রো, এটা ব্যবহার করছি। এর ভিতরে 12% জিঙ্ক আছে, একটু কম আছে, কিন্তু আপনারা 21% জিঙ্ক নেবেন। 33% জিঙ্ক নিতে পারেন। 21% জিঙ্ক যদি নেন তাহলে বিঘাতে আপনারা এই বর্ষাকালে আপনারা 2.5 কিলো থেকে 3 কিলোর ভিতরে রাখবেন। 3 কিলো সর্বোচ্চ ব্যবহার করতে পারেন 21%। আর যদি 33% ব্যবহার করেন, এই জিঙ্ক সালফেট আপনারা 2 কিলো ব্যবহার করবেন। তো এই স্বরূপের যে টপ গ্রো আছে, এর ভিতরে জিঙ্ক আছে, একটু ম্যাগনেসিয়াম, সালফার, কপার, বোরন আছে। তো যাই হোক, পেলাম না, এটা দিয়েই জিঙ্ক সালফেট আমি মেটাবো। পরিমাণ আপনাদের বলে দিলাম, গেল জিঙ্ক সালফেট। এর সঙ্গে মেশাবো হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। এই যে ম্যাগনেসিয়াম সালফেট মোটামুটি 1 বিঘা 33 শতকে আপনি 1 কিলো দেবেন। 33 শতকে 1 কিলো, দাম কিন্তু বেশি না, 60-70 টাকা নেয়। তো এই যে ম্যাগনেসিয়াম সালফেট, এর ভিতরে 20.19% আছে। এটা হচ্ছে হিন্দুস্তান অ্যাগ্রোকেমিক্যালের মেগামিন। কেমন, এই দেখুন প্যাকেটটা দেখুন। তো এর ভিতরে বেশি পরিমাণ আছে। আর একটা 9.8% আছে, সেটা আপনারা 1 কিলো দেবেন, আর এটা বিঘাতে 500 গ্রাম দেবেন। যেহেতু পার্সেন্টেজ ডাবল আছে, তো এই ম্যাগনেসিয়াম সালফেট 500 গ্রাম দিয়ে দেবেন। 30-40 টাকা খরচ, কোনো ব্যাপার না, এটা আপনারা অবশ্যই দেবেন। তাহলে কি হবে, গাছগুলো একদম সবুজ থাকবে। সবুজ থাকার কারণ হচ্ছে ম্যাগনেসিয়াম হচ্ছে এই পাতায় যে ক্লোরোফিল থাকে না, তার যে ধাতব উপাদান থাকে ম্যাগনেসিয়াম, ক্লোরোফিলের ধাতব উপাদান ম্যাগনেসিয়াম। এটা দিলে পাতার ভিতরে ক্লোরোফিলের গঠন ভালো হবে, আর তাহলে সেটা সবুজ দেখাবে, আর সালোক সংশ্লেষ বেশি হবে। আর সালোক সংশ্লেষের হার যখন বাড়বে, এই সালোক সংশ্লেষ প্রক্রিয়াই তো আপনার খাদ্য তৈরি করে। আর খাদ্য তৈরি করার হার যখন বাড়বে, গাছগুলো অটোমেটিক দেখবেন রোগ ব্যাধির হাত থেকে দূরে থাকবে, এবং যখন শীষটা ঘুরবে তখন তাতে পুষ্ট দানা হবে।
তেই হচ্ছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম আপনারা দেবেন, বললাম এটা 500 গ্রাম, আর ওটা হলে আপনার 9.8% হলে সেটা আপনারা 1 কিলো ব্যবহার করবেন। 3 নম্বর উপাদান সেটা হচ্ছে এই যে সালফার 80%। এই সালফার 80% আপনারা ব্যবহার করবেন, ধানের ক্ষেত্রে 80%ই ব্যবহার করবেন। এটা কতটুকু দেবেন? 1 বিঘাতে মাত্র 1 কেজি। 80 টাকা থেকে 120 টাকা দাম থাকে 1 কিলো। তাহলে আপনি 80 টাকা থেকে 120 টাকা মানে 100 টাকা এভারেজ যদি ধরেন, 1 কিলো আপনি 1 বিঘা জমিতে 33 শতকে দেবেন না? অবশ্যই দেবেন। কেন দেবেন? দেখুন, যে সমস্ত জমিতে আপনার উপরের লেয়ারটা শক্ত হয়ে যায়, বর্ষাকালে দেখবেন কাদা করার পর আমরা তো জল তো তেমন দিই না, তো উপরের লেয়ারটা কিন্তু একদম শক্ত হয়ে যায়, মাটি খুব তাড়াতাড়ি জমে যায়। তো সেই সমস্ত মাটির ক্ষেত্রে রন্ধ্রযুক্ত করে, মানে কাদাটা ভালো করে, মাটির পিএইচ যে লেভেলটা থাকে সেই লেভেলটা ঠিক করে। আরও একটা বিষয় হচ্ছে এই সালফার, এটা কিন্তু একটা ফাঙ্গিসাইড, আবার গাছের 4 নম্বর খাদ্য। তাহলে এই ফাঙ্গিসাইড মানে ছত্রাকনাশক আপনি যদি ছিটিয়ে দেন, তাহলে গাছের গোড়াতে যে রোগগুলো লাগে, দেখবেন গাছের গোড়াতে কিন্তু ছত্রাক লাগে, তো এই গাছের গোড়ায় যে রোগটা লাগে সেটা কিন্তু লাগবে না। আবার গাছের গোড়া দেখবেন ছত্রাকজনিত সমস্যা 2-1টা শুকাতে থাকে, এই সমস্যাটাও থাকবে না। এটা একটা কীটনাশক হিসাবে কিন্তু আবার কাজ করে, মানে ফাঙ্গিসাইড ছত্রাকনাশক সঙ্গে আপনার কীটনাশক হিসাবে কিন্তু কাজ করে। তো পোকামাকড়ের আক্রমণও কিন্তু কম লাগবে। এই কারণে এই সালফার আপনারা এড়িয়ে যাবেন না, একদম গুঁড়ো ডাস্ট। আর একটা উপাদান আপনারা দিতেও পারেন, নাও পারেন। আমাদের এদিকে জমিতে ওই অভাবজনিত লক্ষণটা দেখা দেয় না, সেটা হচ্ছে লৌহ, মানে লোহার অভাব যদি, মানে ফেরাসের অভাব যদি দেখা দেয়, তাহলে জমিতে একটা সমস্যা থাকে। দেখুন, পাতা হলুদের তো অনেক কারণ থাকে, বিএলবি লাগলে আস্তে আস্তে নিচের দিকে সেটা পোড়া টাইপের হয়। আবার দেখুন, জিঙ্কের যদি অভাব হয়, এই যে জিঙ্কের যেটা বলছি কেন দিতে হয়, জিঙ্কের যদি অভাব হয় তাহলে পাতাতে কি হয়, একদম মূর্ছে টাইপের পড়তে পড়তে নিচের দিকে নামতে থাকে, দূর থেকে হলুদ দেখা যায়। তো সেটা কিন্তু জিঙ্কের অভাবে হয়। এই অভাবজনিত লক্ষণগুলো আপনাকে বুঝতে হবে, তাহলে কিন্তু দেখবেন আপনার সমস্যা অনেকাংশে আপনার নিয়ন্ত্রণ করা সোজা হবে। তাই জিঙ্কের অভাবে বললাম মূর্ছে পড়ে নিচের দিকে আস্তে আস্তে নামতে থাকে। আর যদি ফেরাসের অভাব হয়, ফেরাস মানে ফেরাস সালফেটের অভাব হয়, লোহার অভাব হয়, তাহলে পাতাটা কিন্তু আপনার মানে মাথা পোড়ার ভাব খুব কম থাকবে, কিন্তু ওই যে শিরাগুলো আছে না, শিরার পাশ দিয়ে হলুদ হয়ে নিচের দিকে নামতে থাকবে, ফ্যাকাশে হলুদ, পুরো গাঢ় হলুদ নয়, ফ্যাকাশে হলুদ হয়ে নিচের দিকে নামতে থাকবে, পাতাটা থিকনেস একদম পাতলা টাইপের হয়ে যায়। তো লোহার অভাবে এই সমস্যাটায়, যে সমস্ত এলাকায় এই সমস্যাটা আছে আপনারা সেখানে কিন্তু অবশ্যই ফেরাস সালফেট বিঘাতে আপনারা 3 কিলো ব্যবহার করবেন। দাম খুব কম, 60 থেকে 70 টাকা কিলো নেয় দানগুলো। এখন এনপিকে কিচ্ছু ব্যবহার করছি না, জাস্ট এই যে 3টে খাদ্য উপাদান বললাম এটা দিচ্ছি। আর যে সমস্ত এলাকায় লোহার অভাব দেখা দেয়, তো সেই সমস্ত এলাকায় ফেরাস সালফেট অ্যাড করে দিন। এই 4টে উপাদান হচ্ছে এই 30 দিনের মাথায় জমিতে দিয়ে দিন, বাস ছেড়ে দিন, ধান দেখুন সুন্দরভাবে উঠবে। কিন্তু এবার এই জমিতে এখনো পর্যন্ত মথ দেখা যাচ্ছে না। দেখুন, মথ এটা কিন্তু পর্যবেক্ষণে রাখতে হয়। মথ জমিতে আপনি যদি দেখেন যে জমিতে লাগছে না, তাহলে আপনার ওপর থেকে স্প্রে করার কিন্তু দরকার নেই, কারণ স্প্রে ওপর থেকে করতে গেলে ওখানে খরচ কিন্তু অনেক বেশি হয়। এবার আমি কি করেছি, এখানে আমি ঠিক 20 দিনের মাথায় এই যে 5 কাঠা জমি এখানে বললাম, এই 20 দিনের মাথায় 5 কাঠা জমিতে 500 গ্রাম কার্টাপ হাইড্রোক্লোরাইড আমি দিয়ে দিয়েছি। 5 কাঠা জমিতে 500 গ্রাম, তাহলে বিঘাতে 2 কিলো হারে দিয়ে দিয়েছি। এবার যখন 20 দিনের মাথায়, এখন তো 10 দিন ক্রস করেছে, একটা পোকামাকড় মথ পর্যন্ত এই জমিতে কিন্তু এখনো ঘুরছে না। কেমন? তাহলে এই যে কার্টাপ হাইড্রোক্লোরাইডের কথা বলছি, আপনি যখন দানাটা নিচে দিচ্ছেন কীটনাশক, তাহলে এটা 2 দিন বাদে শিকড় দিয়ে যখন গ্রহণ করে, তখন কিন্তু আস্তে আস্তে এই গাছটা না বিষাক্ত হয়ে পড়ে, পাতা পর্যন্ত বিষাক্ত, একদম গাছের ভিতর দিয়ে অন্তর্বাহী হতে হতে উপরের দিকে ওঠে। আর যে কারণে গাছটা বিষাক্ত থাকে, ওপরে কোনো পোকামাকড় রস চুষে খেতে আসে না, আসলেও সেটা কিন্তু মারা যায়। তো এই সময় সব থেকে ওই দানা যে কীটনাশকগুলো আছে সেটা সব থেকে বেশি কাজ করে। তো আপনারা 20 থেকে 30 দিনের মাঝখানে অবশ্যই কিন্তু চাপান দেওয়ার পর এই কার্টাপ হাইড্রোক্লোরাইড অথবা ফাটেরা ক্লোরোঅ্যান্টানিলিপল যেটা আছে সেটা আপনারা জমিতে কিন্তু দিয়ে দিতে পারেন, তাহলে এই সমস্যাটা কিন্তু থাকবে না দেখবেন। এরপরে যখন 2-1টা মথ দেখতে পাবেন তখন স্প্রে করতে হবে। কি স্প্রে করতে হবে? আর পাতাতে এরপরে 2-1টা দেখবেন ব্রাউন কালার ছোট ছোট স্পট দেখতে পাবেন। আর তাছাড়া এই সময় আর কোনো বিএলবি সমস্যা আসবে না, শুধু ছোট ছোট স্পট আসবে। সেটা নিয়ন্ত্রণের জন্য কয়েকদিনের ভিতরে স্প্রে করব, আপনাদেরকে সেটা আমি তখন ভিডিওতে তুলে ধরব। আর আপনি যদি কীটনাশক স্প্রে না করতে চান, এর পরপরই একটা দারুণ মথ ধরার জন্য ফেরোমেন ট্র্যাপের আপনাদের একটা ভিডিও দেখাবো। খুব তাড়াতাড়ি এখানে আমি একটা ফেরোমেন ট্র্যাপ দেবো এবং এই বছর পরীক্ষা করে দেখবো ওটা কতটা এফেক্টিভ হয়। আজকের ভিডিও এ পর্যন্তই।
যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে আরেকবার বলছি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী পরিচর্যার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে যদি বেল আইকনটি প্রেস করে রাখেন। সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করবেন আর লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন।